আইনের কারণে এইখানে বড় ইনভেস্টররা কর্পোরেটরা কতগুলো বেনিফিট পেত এবং আমরা নাগরিকরা এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন রেজ করার অধিকার আমাদের ছিল না। আমরা কোনো আইনের শরণাপন্ন হতে পারতাম না একটা আইনের কারণে, এবং সেই আইনে বলা হয়েছিল যে আইনটা যদি কোনোদিন অ্যাবলিশ হয়ে যায়, বাতিল হয়ে যায়, তারপরে এই আইনের অধীনে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো এমন ভাবে ট্রিটেড হবে যেন আইনটা বর্তমান আছে। ঠিক আছে, ইনোভেটিভ অবশ্যই যে আইনটা বর্তমান আছে, আইনটা এখন বাতিল হয়ে গেছে, কিন্তু সেই আইনের অধীনে যারা অপরাধগুলো করেছিলেন তাদের অপরাধের বিচার কিন্তু আপনি করতে পারছেন না। তো ফলে সেই দাবিগুলো আবার তোলা দরকার। কিন্তু যেটা দরকার, যে যেটা করা হয়েছে, যে নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা করা হয়েছে 2025, তত্ত্বাবধায়ক সরকার 2025, ইন্টারিম সরকার, আমি বারবার তত্ত্বাবধায়ক বলতেছি, সরি, ইন্টারিম সরকার 2025 সালের মধ্যে 3000 মেগাওয়াট সোলার, রুফটপ সোলার করতে চেয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে তারা। তারপরে আমাদের নির্বাচিত সরকার এসে তারা বলছেন যে 10,000 মেগাওয়াট সোলার করবেন তারা। ওইটাতে ছিল 20% রিনিউয়েবল, তার মধ্যে বায়ু ছিল, সোলার ছিল, বায়োগ্যাস ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। কিন্তু এটার মধ্যে শুধু সোলারই বলা হচ্ছে 10,000 মেগাওয়াট, যেটা 20% চাইতে বেশটাই বেশি। আবার আমাদের এনডিসি তে বলা হয়েছে যে 2035 একটা টার্গেট ঠিক করা হয়েছে, সেই টার্গেটটাও মোটামুটি আমাদের 20% এর মতো। আবার আমরা এই জেটনেট বিডি থেকে একটা ম্যানিফেস্টো দিয়েছি ইলেকশনের আগে, এটা সবগুলো পলিটিক্যাল পার্টিকে দিয়েছি, ক্যান্ডিডেটদেরকে দিয়েছি। সেখানে আমরা বলেছিলাম 2030 তে 20% এবং 2040 তে 50%। তো ফলে যাই হোক, এই আলোচনাটা আমি করছি এই জন্য যে একটা দীর্ঘ আন্দোলন, দীর্ঘ আলোচনার ফলে এনার্জির জায়গাটাকে সরকার মোটামুটি এখন অ্যাড্রেস করছে, এবং সেই অ্যাড্রেস করার পেছনে অন্য কতগুলো মানে পেছনের কারণ আছে, প্রেক্ষাপট আছে। একটা